পুলিশ ফাইল। লাশটাকে প্রথম দেখেছে স্যার আমি। স্যার একটা ভোটার স্লিপ পেয়েছি। কার? জামিল শেখ। জামিল শেখ। আচ্ছা ঠিক আছে, বডিটা তোমরা পোস্টমর্টমে পাঠাও, আর কি কি আছে একটু দেখবেন। ওকে স্যার। পূর্বস্থলী থানা এলাকার সংলগ্ন রেল লাইনের ধারে পাওয়া গেল একটি বস্তাবন্দি পচা গলা মৃতদেহ। স্থানীয় মানুষ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে বস্তা খুলে মৃতদেহ বার করে। দেহটি এতটাই পচে গলে গেছিল যে তার শনাক্তকরণ করা মুশকিল হয়ে পড়েছিল। কিন্তু কার এই দেহ, কি করে মৃত্যু হলো তার, সঙ্গে থাকা কিছু কাপড় এবং একটি ভোটার স্লিপের সাহায্যে পুলিশ শনাক্তকরণের কাজে নামে এবং আনুষঙ্গিক তদন্তের কাজে হাত লাগায়। উঠে আসে বিচিত্র সব তথ্য। কিন্তু কি সেগুলো দেখব আমাদের আজকের পুলিশ ফাইলসের এই পর্বে। স্যার। ও হ্যাঁ, বডিটা থেকে কিছু পাওয়া গেল? না স্যার, পরনে বারমুডা ছাড়া একটা নীল শাড়ি পাওয়া গেছে, তবে আর পুরুষ মাঝবয়সী বলে মনে হয়। তাছাড়া বডিটা এত পচে গলে গেছে যে কিছু বোঝা কঠিন স্যার। সে তো আমিও দেখেছি। তার মানে পোস্টমর্টম রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠিক আছে, আপনি একটা কাজ করুন। আপনি না ওই গত 2 মাসের মধ্যে যতগুলো মিসিং পার্সন ডায়েরি হয়েছে তাদের মধ্যে মাঝবয়সী পুরুষ, হ্যাঁ, এদের একটা শর্ট লিস্ট তৈরি করুন। ওকে স্যার, তবে একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার হয়েছে। কি? সেটা হচ্ছে গিয়ে বডির সঙ্গে একটা ভোটার স্লিপ পাওয়া গেছে জামিল শেখের নামে। তাও তো পাওয়াই গেল। সেটাই তো ইন্টারেস্টিং স্যার। আমি সেই ভেবেই ওর বাড়ি গিয়েছিলাম, কিন্তু যাওয়ার পর এটা কি জামিল শেখের বাড়ি? হ্যাঁ স্যার, কিন্তু কি হয়েছে? আপনি? আমি জামিল শেখ স্যার। আপনি জামিল শেখ? হ্যাঁ স্যার, কিন্তু কি হয়েছে কি একটু খুলে বলুন না স্যার। আপনার নামে একটা ভোটার স্লিপ পাওয়া গেছে। পেয়েছেন? কোথায় স্যার? হারিয়েছিলেন নাকি? কবে হারিয়েছিলেন? এটা তো ঠিক মনে নেই স্যার, মানে পকেট থেকে পড়ে গেছিল স্যার, অনেক খুঁজেও ছিলাম, কোথাও পাইনি স্যার। আর তাছাড়া এই জন্য অনেক মুশকিলেও পড়ে গেছিলাম স্যার। সেটা কবে? মাস ঘুরে গেছে স্যার। না না, বোধহয় তারও কয়েকদিন বেশি হবে। কেন স্যার, কোনো কিছু গন্ডগোল হয়েছে নাকি? না, কোনো গন্ডগোল নেই। একজন সাফাই কর্মী ভ্যাটের মধ্যে পেয়েছিল, থানায় জমা দিয়েছিল, তাই খোঁজ করতে এলাম। যাক, আমি কি না কি ভাবছিলাম স্যার। স্যার বলছিলাম থানায় গেলে ওটা পেয়ে যাবো তো স্যার? হ্যাঁ, নিশ্চয়ই পাবেন। আপনি কিছুদিন বাদে আসবেন, নিয়ে যাবেন। ঠিক আছে স্যার, ঠিক আছে, আসছি। তার মানে বডিটা জামিল শেখের নয়? না স্যার, ওর জ্যান্ত বডির সঙ্গে তো কথা বলে এলাম। তাহলে প্রশ্নটা হচ্ছে ওই ভোটার স্লিপটা ওখানে গেল কি করে, আর বডিটাই বা কার? গত 2 মাসে 5টা মিসিং পার্সন কমপ্লেন এসেছে, আর এছাড়া আমি সবার বাড়িতে লোক পাঠিয়ে এক এক করে আনাচ্ছি। আর
যদি আইডেন্টিফাই করা যায় আর কি। ভালো করেছো। আরেকটা কাজ করো, জামিল শেখের পিছনে একটা খোঁচর লাগাও। একজন খোঁচরকে অলরেডি স্যার আমি ওর পেছনে ফিট করে দিয়েছি, ও নজর রাখছে। গুড ওয়ার্ক। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, জামিল কোনোভাবেই হয়তো যুক্ত নয়, ও হয়তো সত্যি কথা বলছে, কিন্তু সাবধানের মার নেই। কিন্তু আগে তো জানতে হবে বডিটা কার। সেটা যদি না জানা যায় তাহলে তো কেসটা ফাইলবন্দি হয়ে রয়ে যাবে। স্যার, এরা আইডেন্টিফাই করেছেন, এদের বক্তব্য যে এই বডিটা ওদের দাদা বসির আলমের। স্যার, স্যার ওটা আমার ছেলে, স্যার ওটা আমারই ছেলে। স্যার গত 2 মাস ধরে রিপোর্ট ছিল, রিপোর্টও লেখানো হয়েছিল। তখন কি জানতাম যে ভাইজান আর নেই। আপনি নিশ্চিত বডিটা আপনার দাদার? হ্যাঁ স্যার, ওকে মেরে ফেলেছে স্যার। এতটা নিশ্চিত কি করে হচ্ছেন? মানে কি দেখে বুঝছেন? ছেলেকে দেখে মা বুঝবে না? তাছাড়া যে বারমুন্ডা পড়েছিল স্যার, ওটা আমি কিনেছিলাম। ওরকম 2টো বারমুন্ডা কিনেছিলাম স্যার, একটা ওর জন্য আর একটা আমার জন্য। আর ওই সেটাই পড়ে রয়েছে। হ্যাঁ, ওরকম বারমুডা তো মার্কেটে আরো থাকতে পারে। না স্যার, ওই বারমুন্ডাটা আমি চিনি। এই দেখুন। এই বারমুডাই তো মনে হচ্ছে। এই ছবিটা আমার মোবাইলে পাঠান তো, আমার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। নাম্বারটা লিখুন। একটা কথা, আপনারা বাড়ি যান। কিন্তু স্যার আমার ছেলেটার কি হবে? খুন করেছে স্যার, ভাইজানকে খুন করেছে। আপনারা কাকে সন্দেহ করছেন? তাকে আবার ভাবিকে। ভাবি তো আমাদেরকে বলেছিল যে ভাইজান কেরালা চলে গেছে, তাই তো আমরা ওই খোঁজ আর করিনি। আসলে যে ভাইজানকে কেরালা? হ্যাঁ স্যার, ভাইজান কেরালায় কাজ করতো। ওই মাঝে সাঝে ছুটি ছাটায় আসতো, কিছুদিন থাকতো, আবার চলে যেত। শেষবার একদিন খোঁজ করতে গিয়ে দেখি ও নেই। ভাইজান, ভাইজান। এ কি রশিদ মিয়া, কি ব্যাপার? ভাইজানের সাথে দেখা করতে এসেছিলাম। ভাইজান কোথায়? সে কি তোমাদের বলে যায়নি? তোমার ভাইজান তো চলে গেছে। চলে গেছে? কোথায় গেছে? কোথায় আবার? কেরালা, যেখানে কাজ করে। কই, আমাদের তো কিছু বলে যায়নি। আসলে পরশুদিন ফোন এসেছিল, জরুরি তলব, তাই গতকালই চলে গেল। চলে গেছে? কই, আমাদের তো কিছু বলেনি। তা তো জানি না ভাই, সময় পাইনি হয়তো। ফোন আসার পরের দিনই তো চলে গেল। তুমি
তুমি এক কাজ করো ভাই, বাড়িটা বরং ভালো করে খুঁজে দেখো, যদি পেয়ে যাও। না না, সেটা বলছি না, আসলে কাউকে কিছু না বলে এইভাবে। তা তো জানি না ভাই, আমি আর বিবি, আমাকে বলে গেছে। ও আচ্ছা ঠিক আছে, আমি নয় ফোন করে নেবো। আসছি ভাবিজান। বলুন তো স্যার, আমার তখনই সন্দেহ হয়েছিল আমাদেরকে এইভাবে না বলে চলে যাবে। আর ভাবি যে মিথ্যা কথা বলছে সে তো দেখাই গেল। প্রথমে আমার সাথে ঝগড়া করে ও আলাদা হলো, তারপর আমার ছেলেটাকে খেলো। আমি বলছি স্যার, ওই আমার ছেলেটাকে মেরেছে স্যার, ওই মেরেছে আমার ছেলেটাকে। ঠিক আছে, আমরা তদন্ত করে দেখছি, আর আপনারা আপাতত বাড়ি যান। দরকার হলে আপনাদের ডেকে পাঠাবো বা আমরা যাব। আর একটা কথা, আমাদের না ইনফর্ম করে আপনারা কোথাও যাবেন না। ঠিক আছে স্যার, একটু দেখবেন স্যার। মার্ডারই তো মনে হচ্ছে। একদিকে খুলিটা ভাঙা মনে হচ্ছে স্যার, আমার মনে হচ্ছে ভারী কিছুতে আঘাত করা হয়েছে। তা তো পারে, তার মানে পোস্টমর্টমের জন্যই অপেক্ষা করতে হবে। আচ্ছা, বডির সঙ্গে থাকা জিনিসপত্রগুলো কোথায়? পাশেই করে আছে স্যার। চলো তো একবার দেখি, দরকার আছে। দেখো দেখো, এখন নাকি কান্না হচ্ছে। আমার বেটাটাকে মেরে এখন কুমিরের কান্না। পারলে কি করে? একেবারে মেরে ফেললে। কি ক্ষতি করেছিল তোমার? নিজের লোকেদের ছেড়ে অত দূরে যে কাজ করতো, সে কি খালি নিজের জন্য? তোমার জন্য তো। আল্লাহ দোয়াই, তোমরা আমাকে এভাবে দোষারোপ করো না। আমি কিছু জানি না, আমি কিছু করিনি। কিছু করনি? তাহলে আমাকে মিথ্যা কথা কেন বলেছিলে যে ভাইজান চলে গেছে কেরালা? আমি কি জানি, আমাকে তো তাই বলে ব্যাগ গুছিয়ে চলে গেল। এই আমার ছেলে ফিরে যাবে আর আমি জানবো না, এটা কখনো হয়? তোমাদেরকে বলেছে না বলেছে আমি কি করে জানবো? তোমরা কি বাড়িতে থাকো? তোমার দিন রাত অশান্তির জন্যই ভাইজান এই বাড়ি ভাড়া নিয়ে তোমাকে এনে তুললো, আর তুমি সব ভুলে গেলে। উফ, কি ঝগড়াটাই না করতো। বিরক্ত করে মারবে, কিছু করবে না, সারাদিন করে আমাকে খাটি বিরক্তি কর। তবে যে তোর না বড্ড মুখ হয়েছে, তুই সব সময় আজে বাজে কথা বলছিস। তা বলবো না? তোমরা অনাচার করবে, আমি বলতে পারবো না? অনাচার কোথায় হলো? অনাচার কোথায় হলো? তুমি তো পায়ে পা লাগিয়ে রোজ রোজ মাটিতে ভাত ছড়িয়ে রাখে। মাটিতে ভাত খায় না, থালায় ভাত খায়, বোঝা যায় না? পরিষ্কার তো আমাকে করতে হয়, তা বলবো না? আম্মির খাওয়ার পরেই তো আমি খেয়েছি, কই ভাত ছড়ানো তো দেখিনি। বাহ, দুজনে মিলে ভাত ছড়িয়েছে, পরিষ্কার করবো আমি। বাজে কথা বলবে না ভাবি, আমি সব পরিষ্কার করেই এসেছি। এই এই তুই আমার ভিজে শাড়িগুলো ওখানে রেখে নিজের শাড়িটা টান টান করে ফেলিস, আর আমার শাড়িটা শুকোতেই পারে না। মিথ্যা কথা বলো না আম্মি। তোমার শাড়ি শুকিয়ে গেলে তবেই আমি আমার শাড়ি মেলি। হ্যাঁ, জায়গা থাকলে একটু সরিয়ে দিই। একটু সরিয়ে দিস? হ্যাঁ একটু? তুই আমার ভিজে শাড়িগুলোকে জবু তাবু করে রেখে দিস আর নিজের শাড়িটা টান টান করে মেলে দেয়। এটা আমিও দেখেছি আম্মি। ভাবি শাড়ি মেলার হলেই ভাবি সবার শাড়িগুলো সরিয়ে নিজেরটা টান টান করে মেলে। কি ব্যাপার বলো তো, কি ব্যাপার? আম্মি, তোমার নামে অনেক কিছু লিখে দিয়েছে নাকি যে এত চামচাগিরি করছো? উফ, আর ভালো লাগে না। এর আগের বার যখন এসেছি তখনও দেখেছি একই ঝামেলা। সব লিখে দিয়েছি, সব কিছু তুমিই জানো। আমি সব জোড়া পাই। বসির, তুই এর একটা বিহিত কর। রোজ রোজ এই অপমান আমার সহ্য হচ্ছে না। ধুর, তোমাদের এই রোজ রোজ ঝামেলা আমার আর ভালো লাগে না। হ্যাঁ, তুমি একটা কিছু করো। এর আমার পেছনে এরকম লেগেছে না, এর আমাকে বিদায় করতে চায়। হ্যাঁ, বিনা তো তুই করতে চাস আমাকে। বসির, তুই এর একটা বিহিত কর। সবাই মিলে না চেঁচিয়ে কি হয়েছে সেটা আমায় বলবে। কি আবার হবে? তুমি তো দিনের পর দিন আমাকে ফেলে রেখে চলে যাও। আমার উপর যা অত্যাচার করে। হ্যাঁ, অত্যাচার করে। বসির, তুই যদি এর ব্যবস্থা না করিস তাহলে আমি গলায় দড়ি দিয়ে ঝুলবে, আমি বলে দিলাম। তুমি তো জানোই না আমার উপর দিয়ে কি যায়। তোমার মা ভাই বোনের হাত থেকে আমাকে বাঁচাও, নাহলে একদিন শুনবে আমি গলায় দড়ি দিয়েছি। কদিনের জন্য এসছি, তোমরা এত অশান্তি করো সব সময়। এই তো 12 মাসের কাণ্ড। আমি কিছু জানি না, তুমি একটা বাসা নাও, তুমি আমাদের ওখানে রেখে এসো।
না হলে একদিন সত্যিই খবর পাবে আমি আর নেই। তোমার চাপেই তো ভাইজান শেষ পর্যন্ত এবারই ভাড়া নিয়ে তোমাকে এনে তুললো। আর তুমি তার পুরোপুরি সুযোগটা নিলে। কি সুযোগ নিয়েছি আমি যদি একটু শান্তিতে থাকতে চেয়েছিলাম। শান্তি? আমাদের কানে কি কিছু আসে না? কি কানে এসেছে তোমাদের? তোমার সঙ্গে অন্য কারোর লটর পটর আছে, লোকে বলা বলি করে। লোকে তো অনেক কিছুই বলা বলি করে। আমি একা থাকি, বর বেশিরভাগ সময় বাইরে থাকে। কত লোকের নজর পড়েছিল আমার ওপর, তার মধ্যে কেউ পাত্তা না পেয়ে এসব রটাচ্ছে। সে নয় হলো, কিন্তু আমার ভাইজানটা মরলো কি করে? আমি কি করে জানবো ভাই? ও তো আমারও বর, আমার বাচ্চার বাবা। আমার কি কষ্ট হচ্ছে না? কেমন কষ্ট হচ্ছে জানা আছে। তোমরা কেন এরকম করছো বলো তো? আমার বর মারা গেছে, একটু যে শোক করবো তাও পারলাম না, তার আগেই তোমরা। সাকিনা বিবি কে আছেন? সাকিনা বিবি আপনি? আপনাকে বড়বাবু থানায় ডেকে পাঠিয়েছেন। সাকিনা বিবি, আপনার স্বামীর মিসিং ডায়েরি তো আপনি লিখেছিলেন দেখছি। আসলে ও তো কেরালায় যাচ্ছে বলে বেরিয়ে গেল, তারপরে এরা এসে বলল যে এদেরকে না বলে নাকি যেতে পারে না। আমি ফোন করলাম, এরাও ফোন করলো, ফোন বন্ধ। তাই ভাবলাম খোঁজ না পেয়ে যদি একটা রিপোর্ট লিখিয়ে দিই। মিছে কথা স্যার, ভাবি আগে থেকেই জানতো ভাইজানের কি হয়েছিল। আজ ভাইজান মরার পেছনে এই ভাবিরই হাত আছে, ওই জন্য তো আগ বাড়িয়ে এসে থানায় রিপোর্টটা করে গিয়েছিল। আচ্ছা সাকিনা বিবি, আপনি সত্যিই কিছু জানতেন না? বললাম তো স্যার, আমাকে তো বলে গেল কেরালায় যাচ্ছে, এরপর কোথায় গেল আমি কি করে জানবো? যে বস্তায় আপনার স্বামীর বডিটা পাওয়া গেছে তার মধ্যে একটা শাড়িও পাওয়া গেছে। দেখুন তো শাড়িটা কেউ চিনতে পারেন কিনা। এটা তো ভাবির শাড়ি। হ্যাঁ, তেমনই তো মনে হচ্ছে। না না স্যার, এটা আমার শাড়ি না। তবে কার শাড়ি? আমি জানি না, আমি কিছু জানি না। আপনি জানেন, আপনিই জানেন। দেখুন তো এই শাড়িটাই কিনা। বারমুডা দেখানোর জন্য রশিদ আমাকে এই ছবিটা দেখিয়েছিল। তখন এই শাড়িটা দেখে আমার খটকা লেগেছিল, তাই রশিদের থেকে এই ছবিটা আমি চেয়ে রাখি। পরে ভালো করে মিলিয়ে দেখলাম যে এই শাড়িটাই আপনি পরে রয়েছেন। আমি কিছু জানি না স্যার, আমি কিছু জানি না। তাই? আচ্ছা, ডেড বডির সঙ্গে আরেকটা জিনিস পাওয়া গেছে, একটা ভোটার স্লিপ। এটা দেখুন তো, জামিল শেখের নামে। আপনি চেনেন? জামিল শেখ মানে মনে করতে পারছি না স্যার। মনে করুন, মনে করুন, মনে করে বলুন যে আপনার স্বামীর ডেড বডি আপনার শাড়ি দিয়ে বাঁধা ছিল কেন, আর এই জামিল শেখের ভোটার স্লিপ পায় ওখানে গেল কি করে। আর জামিলকে চেনেন না এটা বলবেন না, ইনফ্যাক্ট আমরা জামিলকে তুলে এনেছি। সত্যি কথা বল ভাবি, ভাইজানকে তুমি খুন করেছো। কেন? কেন তুমি খুন করলে আমার ছেলেকে? ও কিছুই বলবে না স্যার, ওকে ফাঁসিতে ঝোলান। হ্যাঁ, ফাঁসি তো হবেই, খুনের সাজা তো। আমি খুন করিনি, আমি খুন করিনি। আলবা, তুমি খুন করেছো ভাইয়াকে। সাকিনা বিবি, এবার সত্যি কথা বলুন, সত্যি কথা বলুন তো কে খুন করেছে বা কেন করেছে, নাহলে কিন্তু ফাঁসির দড়িতে আপনিও ঝুলবেন। বলুন। বলছি স্যার, সব বলছি। ফাঁসির ভয় সাকিনা সব বলতে শুরু করলো। সে স্বীকার করলো সবকিছু। সাকিনা মুখ খুলতেই আসল ঘটনা জানা গেল। কিভাবে খুন হলো বশির, কেন তাকে খুন করা হলো, এর মধ্যে তার সঙ্গে কে ছিল, আর কোন ঘটনাক্রমে বশিরের পচা গলা মৃতদেহ রেল লাইনের ধারে পৌঁছলো। আসুন সাকিনার স্বীকারোক্তি ধরে নিয়ে পুরো ঘটনা দেখা যাক।
এবার কিন্তু আমার ফিরতে দেরি হবে। ওখান থেকে বলে দিয়েছে 7-8 মাসের আগে আমাকে ছুটি দেবে না। 7-8 মাস? এতদিন? তাও তো মালিক আমাকে ভালোবাসে বলে ছুটি দেয়, বাকিরা তো তাও পায় না। তুমি তো চলে যাও, আমাকে একা হাতে সব সামলাতে হয়। আরে আমি কি আর এমনি এমনি ওখানে পড়ে রয়েছি? এই মাইনে আমাকে এখানে কে দেবে বলো? টাকাটাও তো দেখতে হবে। সেটাও একটা কথা বটে। ঠিক আছে, আমি তো সামলে নিচ্ছি। কাল ভোরে আমি বেরিয়ে পড়বো। খুব ভালো বাচ্চা হয়ে থাকবি, মায়ের সব কথা শুনবি। বাবা আমার জন্য কিন্তু এবার কম্পিউটার গেমটা আনবে। রং পেন্সিল নিয়ে আসবে কিন্তু আব্বা। সবার জন্য সবকিছু নিয়ে আসবো, কিন্তু তোমাদেরকে মায়ের কথা শুনে চলতে হবে, ভালো হয়ে চলতে হবে। হ্যাঁ, আমি মায়ের কাছে ফোন করে সব খবর নেব। তুমি না বড্ড পয়সা নষ্ট করো, ছেলে মেয়েদের আদর দিয়ে ওদের মাথাটা নষ্ট করছো। আরে সবই তো ওদের জন্য আর তোমার জন্য। অনেক রাত হয়ে গেছে, এবার তুমি ওদের শুয়ে দাও, আমি বাইরে অপেক্ষা করছি। হ্যাঁ, কিরে কেমন আছিস তোরা? ভালো আছি। কিরে তোদের আম্মিজান কোথায়? কাজের গেছে, এখনই চলে আসবে। কি ব্যাপার রশিদ মিয়া, কি খবর? কেমন আছো ভাবি? ওই যেমন থাকি। আসলে আম্মি পাঠালো, বলছিল ভাইয়া তো চলে গেছে। তো 2 মাস হয়ে গেল, এখন কি বলছে? বলছিল নাতি নাতনিকে দেখবে। তা তুমি যদি ওদের একটু পাঠাতে তাহলে আম্মিরও ভালো লাগতো, আর ওদের একটু ঘোরা হয়ে যেত। বাবা, বউকে তাড়িয়ে এখন নাতি নাতনিদের কথা মনে পড়েছে? থাকো সব কথা, এখন আমি পাঠালো, এখন তুমি যদি ওদের। আমরা যাই না দাদির বাড়ি? ঠিক আছে যা, ঘুরে আয়, কিন্তু যা আগে চান করে নে। যা। আসলে না রশিদ মিয়া, ওরা বায়না করছে বলে আমি যেতে দিচ্ছি, কিন্তু একটা কথা মনে রাখো, তোমার আম্মিকে বলো আমার বাচ্চাদের যেন আমার বিরুদ্ধে কিছু কট্টি করবার চেষ্টা না করে, তাহলে কিন্তু কোনোদিন আমি আর পাঠাবো না। বলে দেবো। আর হ্যাঁ রশিদ মিয়া, আমি কিন্তু ওদের আনতে যেতে পারবো না, তুমি দিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, দিয়ে যাবো ভাবি। দরজা খোলা আছে, চলে এসো। বাহ, তোমার বেশ বেশ সুন্দর দেখাচ্ছে। এত দেরি করলে কেন? আরে তোমরা পারিছিলাম দুজন বুড়ো দাঁড়িয়ে গল্প করছিল, সে কথাই কিছুতে শেষ হয় না। ওরা গেল, তারপর তো এলাম। আর তোমার কিন্তু আজকে হেভি দেখাচ্ছে। মাইরি বলছি, তোমায় হেভি দেখাচ্ছে। হেভি দেখাচ্ছে? জানো কতক্ষণ ধরে অপেক্ষা করে আছি। আচ্ছা বলো তো, এই ব্যবস্থাটা কি করে করলে তুমি? দেওয়া এসেছিল, বাচ্চাদের নিয়ে গেছে, তাই তো তোমায় ডাকতে পারলাম, না হলে তো। না হলে আর কি, মাঠে ঘাটে। এই চুপ করো। এই শোন, এই বাচ্চারা কদিন থাকছে না তো? ওরা আমাদের ছুটি দিয়েছে, এখন আমি যখন চাইবো তোমায় ডাকবো, তুমি আসবে, অবশ্যই লুকিয়ে। সে তো অবশ্যই, আমি তো জানি যে এই 2 মাস কিভাবে দেখা করেছি। ও, আমি শুধু দেখাই করেছি? না, দেখাও করেছি, এখনো করবো। তুমি না বড্ড কথা বলো, তোমায় না।
আরে সাকিনা, আজকাল তো তোর দেখাই পাওয়া যায় না। এই কাজকর্মে থাকি, সব তো একা হাতেই সামলাতে হয়। হ্যাঁ, বাচ্চারাও তো ফিরে এসেছে দেখলাম। আর এক ঝামেলা। কেন ঝামেলা কিসের? তো নিজেদেরই বাচ্চা। হ্যাঁ, ওর বাপটা থাকলে অবশ্য। কেন বাপু, ওদের বাপের অভাবটা তো তুই পূরণ করেই নিচ্ছিস। কি আর করবো বল, ওই একা হাতেই সামলে নিতে হচ্ছে। হ্যাঁ, তা তো বটেই। তা তুই সব দিক বেশ ভালোই সামলাস, এটা কিন্তু মানতেই হবে। ওই যে বলে না, ঠেলার নাম বাবাজি। ঠেলার নাম বাবাজি নাকি বাবাজির ঠেলা? মানে? মানেটা হচ্ছে ঠেলা তো তুই সব দিক থেকেই খাচ্ছিস আর সবটা ম্যানেজও করছিস। ঠেলা ভালো হলে সামলাতে তো ভালোই লাগে। কি বলতে চাইছিস পরিষ্কার করে বল। না মানে এই যেমন ধর বাচ্চাদের হ্যাপা ঠেলা নিতে তো ভালোই লাগে। আমরা তো মা। যাকে, আমার অনেক কাজ পড়ে আছে, আমি এলাম রে। এই শুনছো, এইভাবে আর দেখা করা যাবে না। কেন, কি হলো? বাচ্চারা তো ওই সময় ঘুমায়, তোমার কি পড়াচ্ছে নাকি? তা নয়, তোমাকে যেতে আসতে কেউ কেউ দেখে ফেলেছে। কেন, এটা কি করে সম্ভব? আমি তো খুব সাবধানে চলাফেরা করি। তবুও দেখে ফেলেছে। ওই যে পাশের বাড়ি আবিদা এমন করে কথা বলছিল যেন অনেক কিছুই জানে। কেন, আর কেউ কিছু বলেছে কি? না, তা কিছু বলেনি, তবে আবিদা নিশ্চয়ই কাউকে না কাউকে বলবে। সে ঠিক আছে, আমি সামলে নেব। তাহলে কি আবার আগের মধ্যে সব বাইরেই? সেটাও কিছুদিন বন্ধ রাখতে হবে, এখন শুধু ফোনেই কথা বলতে হবে। তাহলে এখন আর দেখানো হবে না? কতদিন এরকম? কিছুদিনের মধ্যে বসির আসার কথা। ও আসুক, এসে থেকে চলে যাক, তারপর আমি অবস্থা বুঝে তোমাকে জানাবো। আচ্ছা, বসির ভাই যান। হ্যাঁ বেন, এই ফিরছি। বসির ভাই, আপনার সাথে একটা কথা ছিল। হ্যাঁ বলো বেন। এই ব্যাপারটা সবাই দেখেছে, সবাই জানে। রজ্জাক, মুনিয়া বিবি, জুহি এরা সবাই জানে। তো আপনি চাইলে এদেরকে জিজ্ঞেস করতেই পারেন। না না, সে জিজ্ঞেস করাটা পরে হবে, আগে তুমি বলো কি হয়েছে। এত রাতে বসির ভাইজানের বাড়ি থেকে কে বেরোলো? ব্যাপারটা দেখতে হচ্ছে তো। খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, এই খেয়ে এলাম। বাচ্চারা ঘুমাচ্ছে। তোমার সঙ্গে কিছু দরকারি কথা আছে। আমি যে কেরালায় মুখে রক্ত তুলে ইনকাম করে যাচ্ছি তোমাদেরকে খাওয়াবো বলে, আর তুমি এখানে ফষ্টি করে বেড়াচ্ছ। লজ্জা করলো না তোমার? কি মাথাটা তো খারাপ হয়ে গেছে নাকি? কি উল্টোপাল্টা বকছো? আমি উল্টোপাল্টা বকছি না। তোমার একটা প্রেমিক আছে, আর বাচ্চারা বাড়িতে না থাকলে তুমি তার সঙ্গে রাত কাটাও, ফষ্টি করো। ছি 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 ছি। মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা। কে এইসব উল্টোপাল্টা রটাচ্ছে? তোমার কান ভাঙাচ্ছে। মিথ্যে কথা তুমি বলছো। আমি সব খবর পেয়েছি, শুধু আমি জানতে চাই লোকটা কে। আমিও তো সেটাই জানতে চাই, লোকটা কে যে তোমার কান ভাঙাচ্ছে? একজন হলে তো বলবো। সবাই সবাই মিথ্যে কথা বলছে আর তুমি সত্যি কথা বলছো। ছি 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 ছি। তুমি বাচ্চাদের কথা একবারও ভাবলে না? আমাকে দোষারোপ করার আগে একবার নিজের দিকে তাকাও। টাকার লোভে দূর দেশে চলে গেলে একবার ভাবলেও না আমাদের কি হবে। টাকা কি শুধু আমার নিজের জন্য কামাচ্ছি? আমি যা ইনকাম করি বেশিরভাগটাই তো তোমাদেরকে পাঠিয়ে দিই। আমারই টাকায় খেয়ে
আমারই ঘরে থেকে আমারই বিছানায়। ছি! অত চিচি করো না। তুমি ওখানে কি করে বেড়াও সেটা আমি জানতে গেছি না জানতে পারছি। সবাইকে নিজের মতো ভাবো, তাই না? হ্যাঁ, তোমাদের তো কোনো দোষ হয় না। যাকে কি শুনেছো আমি জানতে চাই না। তবে হ্যাঁ, আমার একজন প্রেমিক আছে, আমি তাকেই শাদী করতে চাই। তোমার সঙ্গে আমি আর থাকতে পারছি না। লোকটাকে সেটা জেনে তুমি কি করবে? আমি আর থাকতে চাই না, আমাকে তালাক দাও, আমি ওকে শাদী করব। তোমার তালাক? আর আমার বাচ্চারা, তাদের কি হবে? তারা তোমার কাছেই থাকবে, আমি মাঝে মাঝে এসে ওদের দেখে যাবো। কি আহ্লাদের কথা! বাচ্চাদেরকে আমার কাছে ফেলে বউ চলল নষ্টমী করতে। মা হয়ে বাচ্চাদের ফেলে নাগরকে নিয়ে শাদী করবে, আর আমি এখানে বাচ্চা সামলাবো? বাচ্চা তো তোমারও নাকি? এখন তো আমার সন্দেহ হচ্ছে, কতদিন ধরে যে তুমি এসব করছো সে তো তুমিই জানো। তালাক আমি দেব না, তোমাকে এখানেই থাকতে হবে, এখানেই বাঁচতে হবে, এখানেই মরতে হবে। দেখি তুমি কি করো। কিন্তু আমি তো তোমায়... এটাই তোমার শাস্তি, দেখি তুমি কি করো। সাকিনা জামালকে নিয়ে চেনো তো? হ্যাঁ চিনি তো। কি উপায় ভাববার জন্যই তো তোমাকে ডেকেছি, নাহলে এত ঝুঁকি নিয়ে বসির আম্মির সঙ্গে দেখা করতে গেছি, আর সেই ফাঁকে আমি... কি হলো? তারা আমাকে একটু ভাবতে দাও। আদি অনন্তকাল ধরে ভাবলে হবে না। আমার বসে... আর সেটা চিরকালের মতো। সরিয়ে দিতে হবে মানে খুন? হ্যাঁ খুন। কেন? তুই তো এক্ষুনি বলে যে কোনো উপায়। ঠিক আছে, আমি রাজি। আর তো কোনো উপায়ও নেই। উপায় তো নেই, কিন্তু কাজটা কিন্তু আমিই করব। কিভাবে করব? কিভাবে? একটা কাজ করো, ও সন্ধ্যাবেলা বেরোয়, তুমি সেই সময় আসবে, আমি তোমাকে লুকিয়ে ছাদে রেখে দেব। তারপর ওর খাওয়া দাওয়ার পর যখন শুয়ে পড়বে, তারপর ছাদ থেকে আমি তোমাকে নিয়ে আসবো। তুমি কাজটা সেরে ফেলো। সেটা আমি করে ফেলবো, কিন্তু বডিটা রাখবো কোথায়? এক কাজ করো, বডিটাকে বস্তায় পুরে আমাদের বাড়ির পেছনে যে পাতকুয়োটা আছে ওটার মধ্যে ফেলে দেবো। আর পরের দিন সবাইকে বলবো জরুরি তলব ছিল, ও কেরালায় চলে গেছে, 6 মাসের জন্য আর কেউ খোঁজ করবে না। ঠিক আছে? ঠিক আছে।
এবার তুমি বাড়ি যাও, গিয়ে বসে সব জিনিসপত্রগুলো নিয়ে আসো, মানে কাজে যেগুলো নিয়ে যেত ওগুলো সব আমি কুয়ে ফেলে দেবো। আর যেরকম প্ল্যানিং আছে সব মনে আছে তো? আর রক্তমাখা কাপড়গুলো কোথায়? ওগুলো তো ঘরেই আছে। আচ্ছা তুমি ওগুলোও নিয়ে আসো, আমি পুকুরে ফেলে দেবো। আর আমাদের গায়ে কাপড়ে যে রক্ত লেগে আছে, ও তাতে কিছু হবে না, তুমি বাড়ি যাও, এসব ছেড়ে ফেলো, পারলে স্নানও করে নাও। ঠিক আছে তুমি যাও। সেই মতোই করলাম। ওর কেরালা যাওয়ার গল্প থেকে থানায় ডায়েরি করা পর্যন্ত যা ঠিক হয়েছিল। আর এই নোড়া আর ছুরিটা ওগুলো কোথায়? ওটা বাড়িতে ধুয়ে রেখে দিয়েছি স্যার, যেমন থাকে। আচ্ছা বডিটা তো কুয়োয় ফেলেছিলে, ওটা রেল লাইনের ধারে পৌঁছালো কি করে? আসলে কিছুদিন যাওয়ার পর থেকে কুয়ো থেকে পচা গন্ধ বেরোচ্ছিল, সবাই জিজ্ঞেস করছিল। আমি ভয় পেয়ে গেছিলাম যদি কেউ খুঁজতে কুয়োয় নামে, ওই জন্য জামিলকে বললাম, ও এসে কুয়ো থেকে পচা বস্তাটা তুলে নিল। তারপর বলেছিলাম স্যার, আমার ভাইয়াকে এই ডানিটা মেরেছে, ওকে ফাঁসিতে ঝোলান স্যার। আমি কি করব? ও তো কিছুতেই আমাকে তালাক দিচ্ছিল না। তাই বললে মানুষটাকে মেরে ফেলবে? ভালো হবে না, তোমাদের কোনোদিনও ভালো হবে না। আপনাদের কোনো চিন্তা নেই, সবাই তাদের যোগ্য শাস্তি পাবে। এবারের মতো মাফ করে দিন স্যার। আর কোনো উপায় নাই সাকিনা, আইন কোনোদিনও কোনো অপরাধীকে মাফ করে না। প্ল্যানটা তোমরা ভালোই ফেঁদেছিলে, কিন্তু খেয়াল করোনি ওই ভোটার স্লিপ আর শাড়িটা ওখানে রয়ে গেছে, যার জন্যই তোমরা ধরা পড়ে গেলে। আমাকে মাফ করে দিন। সাকিনা ও জামিলের কেস আদালতে চলছে, আশা করা যায় তাদের অপরাধের যোগ্য শাস্তি তারা পাবে। আজকের এই ঘটনা থেকে আমরা এটাই দেখতে পাই যে অপরাধী যতই সাবধানে অপরাধ করুক না কেন, একটা না একটা সূত্র তারা ছেড়ে যাবে, তা সে অসাবধান বশতই হোক আর অজান্তেই হোক, কারণ অপরাধ করে কখনোই পার পাওয়া যায় না। সাকিনা ও জামিলও পাবে না। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।